সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টি টেবিল আলোচনা। শুরুতেই বলে নিচ্ছি আজকে 14ই মে 2026 সাল, বাংলা 31শে বৈশাখ 1433 খ্রিস্টাব্দ, আরবি 26শে জিলকদ 1447। আজকে সূর্যোদয় হয়েছে 5টা 17 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 33 মিনিটে। আজকে হাওয়ায় তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। দর্শক শ্রোতা, বরাবরের মতোই আমাদের সাথে আছে দুইজন অতিথি, শুরু ভূঁইয়া এবং সৌরভ আলী। প্রথমেই আমরা শুরু করব ভাইরাল নিউজ দিয়ে। এ ব্যাপারে আমি প্রশ্ন করব শুরু ভূঁইয়ার কাছে। শুরু ভূঁইয়া, টি টেবিল আলোচনায় তোমাকে স্বাগতম। শুরু ভূঁইয়া, তোমার কাছে আমার প্রশ্ন, আমরা দেখলাম ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক বেশ ভাইরাল হয়েছে উনি গান গেয়ে। ওনার গান শুনতে খুবই অসুন্দর এবং খুবই বিশ্রী টাইপের। আমরা বুঝতে পারছি না যে উনি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক হলেন। আমরা শুনতে পেরেছি উনি একজন সহযোগী শিক্ষক, গবেষক এবং লেখক, কিন্তু ওনার গান শুনলে তো আমাদের কাছে সেটা মনে হয় না। তুমি আমাকে বলবে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হতে কি যোগ্যতা লাগে বা কি ধরনের প্রক্রিয়া বা কিভাবে বাছাই করলে একজন ভালো শিক্ষক, ওখানে মেধাবী শিক্ষক চান্স পেতে পারে? এঁকেছি তোমায়, মুছো না তুমি তারে দুঃখেরই ছোঁয়ায়, সাজিয়ে রেখো মন মনি কোঠায়। ও প্রিয়া তুমি কোথায়? ও প্রিয়া তুমি কোথায়? বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদী। আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সাধারণত ওই বিষয়ের ওপর মাস্টার্স বা পিএইচডি ডিগ্রি চাওয়া হয়। প্রার্থীর একাডেমিক রেকর্ড, গবেষণা প্রকাশনা এগুলোও খুব গুরুত্বের সাথে দেখা হয়। নিয়োগের পুরো প্রক্রিয়াটা পুরোপুরি মেধার ওপর ভিত্তি করেই হয়, এটাই নিয়ম। তবে শিক্ষকতায় ভালো করার জন্য কিন্তু বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি পড়ানোর দক্ষতাটাও জরুরি। আপনি কি নির্দিষ্ট কোনো নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান? না, আমি বলতে চাচ্ছি যে এই যে ভাইরাল শিক্ষক, ওনার গলা এত অসুন্দর, আমার তো ধারণা যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার কোনো যোগ্যতাই উনি রাখেন না। কি প্রক্রিয়ায় কিভাবে উনি শিক্ষক হলেন মানে আমরা জানি না। যদিও যাই হোক, আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। দর্শক মণ্ডলী, এবার কিছু ভাইরাল নিউজ। তারেক রহমান যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন তার সাক্ষ্য দিয়েছেন আমাদের প্রিয় স্যার আসিফ নজরুল। উনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে তারেক রহমানের সহপাঠী ছিলেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী। সাকিব আল হাসান একটি অভিযোগ করেছেন তার কাছে 1 কোটি টাকা ঘুষ চাওয়া হয়েছে, তাহলে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে। এবং গণ অধিকার পরিষদের রাশেদ একটি ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন যে যারা গাঁজা সেবন করে তারাই কেবল নাসিরুদ্দিন পাটোয়ারি হতে পারে। এবং কন্টেন্ট ক্রিয়েটর নীলা ইসরাফিল নামে একজন মহিলা, সে বলেছেন সার্জিস আলমকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। দর্শক মণ্ডলী, এবার আমি প্রশ্ন করব সৌরভ আলীর কাছে। সৌরভ আলী, তুমি আমাকে শুনতে পাচ্ছ? টি টেবিল আলোচনায় তোমাকে স্বাগতম। সৌরভ আলী, তোমার কাছে আমার প্রশ্ন, আমরা দেখলাম যে ঢাকা মেডিকেলের একজন চিকিৎসক যার নাম আজিজ আহমেদ খান, উনি বেশ কিছু নারীর সাথে খারাপ কাজ করেছে এবং সেটা একাধিক নারীর সাথে, এবং তাদেরকে বিভিন্ন হুমকি দুমকি উনি দিয়ে যাচ্ছেন, এরকম একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। আমি বুঝতে পারলাম না একজন সিনিয়র চিকিৎসক হয়ে উনি কেন তার জুনিয়র চিকিৎসকদের সাথে, তার অধীনস্থ কর্মচারীর সাথে তিনি এ ধরনের বাজে আচরণ কেন করলেন এবং হুমকি দিয়ে যাচ্ছেন। তুমি কি আমাকে এই ব্যাপারে বলবে যে এ ধরনের চিকিৎসক মানে চিকিৎসা সমাজের কাছে কি আমরা এটা আশা করি? মেল করে দিনের পর দিন চলে ধর্ষণ। বলছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল প্যাথোলজি বিভাগের প্রধান আজিজ আহমেদ খানের কথা। পেশায় চিকিৎসক হলেও তিনি ভয়ঙ্কর নারী নির্যাতনকারী। তার যৌন নির্যাতনের শিকার হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের একাধিক টেকনোলজিস্ট এবং ইন্টার্ন চিকিৎসক। চাকরিচ্যুত ও হত্যার হুমকি দিয়ে মুখ বন্ধ করে রাখা হয় ভুক্তভোগীদের। তার কাছে সম্ভ্রম হারানো কয়েকজন নারীর সঙ্গে কথা হয়েছে। আমি পুরো ঘটনাটা শুনে সত্যিই অবাক হয়েছি আর দুঃখিত বোধ করছি।
একজন সিনিয়র চিকিৎসকের কাছ থেকে এমন আচরণ একদমই প্রত্যাশিত নয়, বিশেষ করে যখন তিনি রোগীদের নিরাপত্তার সঙ্গে জড়িত। সমাজে চিকিৎসকদের একটা বিশাল আস্থা আছে, আর এই ধরনের ঘটনা সেটা পুরোপুরি নষ্ট করে দেয়। আশা করি দ্রুত তদন্ত হবে এবং সঠিক ব্যবস্থা নেওয়া হবে, যাতে এই ধরনের অন্যায় আর না হয়। হ্যাঁ, আমি তোমার সাথে একমত। আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি যে ওনাকে নারায়ণগঞ্জে ট্রান্সফার হয়ে গেছে। মানে ট্রান্সফারই তো শেষ কথা নয়, যেসব নারীদের উনি অসম্মান করলেন তাদের কি হবে, এটার একটা যথাযোগ্য বিচার আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সরকার বাহাদুরের কাছে চাই। দর্শক মণ্ডলী, এবার আমাদের নিয়মিত আয়োজন স্বাস্থ্য টিপস। এ ব্যাপারে আমি প্রশ্ন করব সরুবাড়ির কাছে। সরুবাড়ি, তোমার কাছে আমার প্রশ্ন, আমরা দেখলাম যে কন্টেন্ট ক্রিয়েটর কাফি সে একটি বিয়ের অনুষ্ঠানে যে খুব খাচ্ছে তো খাচ্ছেই, এবং সম্ভবত সে গলা পর্যন্ত খেয়ে ফেলেছে। যাই হোক, আমরা তোমার কাছে আমার প্রশ্ন যে একজন মানুষের সুস্থ থাকতে হলে দিনে কতটুকু খাওয়া উচিত? আমরা জানি যে একটা মানুষের হাইট ওয়েটের উপরে নির্ভর করে এবং সে কতটুকু পরিশ্রম করে তার উপর নির্ভর করে সে কতটুকু কার্ব, কতটুকু প্রোটিন খাবে। তুমি কি আমাকে বলবে এ ব্যাপারে সঠিক পরিমাণ একটা মানুষের কতটুকু খাওয়া উচিত? এটা আসলে বেশ ব্যক্তিগত বিষয়, কারণ একজনের উচ্চতা, ওজন, বয়স, জীবনযাপন সবই খাওয়ার পরিমাণ ঠিক করে। সাধারণভাবে একজন প্রাপ্তবয়স্কের জন্য দৈনিক ক্যালোরি প্রয়োজন হতে পারে 2000 থেকে 2500 ক্যালোরি, কিন্তু এই মান গড়ে দেওয়ার চেয়ে নিজের শরীরের সিগন্যাল শুনে ব্যায়ামের মাত্রা আর কর্মসংস্থানের উপর ভিত্তি করে সমন্বয় করা ভালো। চিকিৎসকের পরামর্শ নেওয়া সবসময় নিরাপদ, যাতে নিশ্চিত হওয়া যায় আপনি সঠিক পরিমাণে পুষ্টি পাচ্ছেন। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। একজন পুষ্টিবিদের কাছ থেকে নিয়মিত পরামর্শ নেওয়া উচিত সে কতটুকু খাবে। আর বিয়েবাড়ির খাবার তো খুব একটা ভালো হয় না। আমরা জানি যে বিয়েবাড়ির খাবার নানান ধরনের মশলা মিক্স করে দেওয়া হয় যাতে খাবারটা মজা হয়। এ ধরনের খাবার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। নিশ্চয়ই আমরা একজন পুষ্টিবিদের সহায়তায় আমাদের কতটুকু খাবার উচিত, দৈনন্দিন জীবনে কতটুকু কার্ব, কতটুকু প্রোটিন খেলে আমরা সুস্থ থাকতে পারি তার একটি তালিকা করে তারপরেই খাওয়া উচিত। দর্শক মণ্ডলী, আজকে আমাদের অনুষ্ঠান এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।